ঢাকা 15 আসনের লড়াইটি হচ্ছে মুক্তিযুদ্ধ বনাম মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের একটি নীরব ব্যালট বিপ্লব অপেক্ষা করছে ঢাকা 15 আসনে। এই ঢাকা 15 আসনের মানুষ প্রমাণ করবে তারা 1971-কে ভুলে যায়নি এবং 1971 সালে এই জামাতের আমিরের পার্টি পাক হানাদার বাহিনীদের সাথেই সারেন্ডার করেছিল এই দেশের মানুষের কাছে। আবারও আসছে ফেব্রুয়ারিতে আসছে নির্বাচনে তাদেরকে পরাস্ত হতে হবে এই ঢাকা 15 আসনে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা দেখেছি যে বাংলাদেশে বিগত 54 বছরের যে রাজনৈতিক প্যাটার্ন, সেই প্যাটার্নে এমপিরা হয়ে যায় হচ্ছে যার যার এলাকায় তালুকদার কিংবা জমিদার। 5 বছরের জন্য তারা জমিদারিত্ব কায়েম করে। আমাদের প্রথম কথা হচ্ছে আমরা ভাই পার্লামেন্টের মেম্বার হব, আমরা এই অঞ্চলের জমিদারি করতে আমরা চাই না। আমাদের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবার কথা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং একই সাথে গণভোটও হওয়ার কথা আর কি। এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা হচ্ছে এই ঢাকা শহরের মিরপুর কাফরুল অঞ্চল, এটি ঢাকা 15 আসন, সেই আসনে নির্বাচন করছে আর কি। কিন্তু সেই সংসদ নির্বাচনের ক্ষেত্রে একটি দৃষ্টিভঙ্গিগত জায়গায় পার্থক্য আছে অন্যদের সাথে। আসলে আমরা কি নির্বাচনে দাঁড়িয়েছি? আমরা দাঁড়িয়েছি সংসদ নির্বাচনে। কিন্তু আমরা দেখি আমরা অনেক সময় করি যে আমরা এমনভাবে প্রতিশ্রুতিগুলো দিচ্ছি যেন আমরা স্থানীয় সরকারের প্রতিনিধি, অর্থাৎ স্থানীয় সরকারের যে কাজ সেই কাজ আমরাই সব করে দেব। তাহলে সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার, ওয়ার্ড কাউন্সিলর, তাদের কাজ কি হবে? মূলত যার কাজ তার করতে হবে। এই জায়গায় হচ্ছে গিয়ে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আপনি যদি বলেন যে আমার এলাকার বিদ্যমান সমস্যা সমাধানের জন্য আমি সংসদ থেকে কি করতে চাই, তাহলে আমরা প্রথম যে জিনিসটা করতে চাই, আমরা সংসদে একটি বিল পাস করতে চাই। সেই বিলটি হচ্ছে সিটি গভর্নমেন্টের বিল। আপনি দেখবেন যে সিটি কর্পোরেশনের কি কাজ আইনগতভাবে রয়েছে, দেখবেন যে এটা একটা ঠুটো জগন্নাথ। অর্থাৎ এই ঢাকা শহরকে বাসযোগ্য ঢাকা শহর করবার জন্য যা যা উদ্যোগ গ্রহণ করার দরকার, সেই উদ্যোগ গ্রহণ করবার কোনো ক্ষমতা এই সিটি কর্পোরেশন নাই। একটি ইউনিয়ন পরিষদের বা একটা উপজেলা পরিষদের বা একটা হচ্ছে ঢাকার বাইরের যে কোনো একটি স্থানীয় সরকারের যতটুকু এম্পাওয়ারমেন্ট থাকে, এই সিটি কর্পোরেশন সেটা নেই। ফলে এটা বহুকাল ধরে আমরা বলতেছি যে সিটি গভর্নমেন্ট বা সিটি সরকার তৈরি করতে হবে। আর সেই সিটি সরকার তো মেয়ররা করতে পারবে না, কাউন্সিলররাও যদি বলে আমরা সিটি সরকার করব সেটা পারবে না, মেয়র পারবে না, পারবে হচ্ছে পার্লামেন্ট। ফলে এই অঞ্চলের মানুষের সমস্যা সমাধানের জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে এইখানকার যে স্থানীয় সরকার রয়েছে সেটাকে শক্তিশালী করবার জন্য হচ্ছে সংসদে লড়াই আমরা করব। এটা হচ্ছে আমাদের প্রথম কথা এবং শেষ কথা। ফলে এই অঞ্চলের সমস্ত বিষয়গুলো, ধরেন একটি স্কুল কমিটি, একটা কলেজ কমিটি, এখানে খেলার মাঠ নিয়ে সমস্যা আছে, এখানে কবরস্থান নিয়ে সমস্যা আছে, এখানে সরকারি হাসপাতাল নেই, এখানে সরকারি কলেজ নাই, এই যে সামগ্রিক বিষয়গুলো রয়েছে সেই সামগ্রিক বিষয়গুলোকে নিয়ে আমরা কিন্তু হচ্ছে কথা বলতে চাই, দাবিটাকে উচ্চারণ করতে চাই পার্লামেন্টে। এবং সেই পার্লামেন্টের মধ্য দিয়েই আমরা দাবিটাকে উচ্চারিত করে এই জায়গার জন্য হচ্ছে আমরা প্রয়োজনীয় বরাদ্দটা আনতে চাই। আর সেই বরাদ্দর ক্ষেত্রে আমরা চাই স্বচ্ছতা, আমরা চাই জবাবদিহিমূলক একটি পরিস্থিতি নিয়ে আসার জন্য, যেটি হচ্ছে আমার দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকে না। এমনকি এখন যেটি নির্দলীয় সরকার রয়েছে, যে সরকার শুরুতেই বলেছিলেন তার উপদেষ্টারা প্রতি মাসে তাদের আয় ব্যয়ের হিসাব দেবেন, কিন্তু তারা দেননি। কিন্তু আমরা বলতে চাই যে আমি এবং আমার এই অঞ্চলের যে নেতৃত্ব রয়েছে, আমাদের ব্যক্তিগত আয় ব্যয়ের হিসাব এটা যেন প্রতি মাসেই আমরা দিতে পারি, সেই চেষ্টাই আমরা করব। এবং সেই চেষ্টা কথাটা বলা ঠিক না, সেটাই আমরা করব। আমরা কতটুক সম্পদ নিয়ে দায়িত্ব গ্রহণ করছি, আর প্রতি মাস বা প্রতি বছরে সেই সম্পদের কতটুক বৃদ্ধি বা কতটুক ক্ষতি হলো সেটি আমরা জনগণের কাছে পরিষ্কার করতে চাই, স্বচ্ছতা করতে চাই। আমি মনে করি খুব বেশি কিছু দরকার নেই। এরকম ছোট কয়েকটি বিষয় যদি আমরা জবাবদিহিমূলক আচরণ করতে পারি, আমরা যে স্বচ্ছতার সাথে কাজ করতে পারি, তাহলে এই অঞ্চলের মানুষের যে জনদুর্ভোগ তা অনেকটাই কমে আসা সম্ভব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রকৃতিতে গুণগতভাবে অন্য যে কোনো নির্বাচনের চেয়ে এটির একটি পার্থক্য রয়েছে। আমরা
দলীয় সরকারের অধীনে নির্বাচন দেখেছি, আমরা কেয়ারটেকার সরকারের অধীনেও নির্বাচন দেখেছি। এবার একটা যদি আমি বলি যেটা কেয়ারটেকার সরকার, সেটা তো নয়, এটা তত্ত্বাবধায়ক সরকার নয়। আদালতের রায় অনুযায়ী পঞ্চদশ সংশোধনীর পরে যা ঘটেছে তাতে এটি দাঁড়িয়েছে যে হচ্ছে বর্তমান যে সরকার আছে সেই সরকারই, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারই এই নির্বাচনটা পরিচালনা করবেন। চতুর্থদশ অর্থাৎ এর পরের যে নির্বাচন 2029 সালে হবে সেইটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। তাহলে এখানে রয়ে গেল একটি বিষয় যে বর্তমানই এই হচ্ছে এন্টারিম গভর্নমেন্টের তত্ত্বাবধানে নির্বাচন হবে। এই এন্টারিম গভর্নমেন্টের তত্ত্বাবধানে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটার ক্ষেত্রে আমরা খুব নিঃসন্দেহ নিঃসংকোচে বলতে পাচ্ছি না যে এই নির্বাচন ইঞ্জিনিয়ারিং মুক্ত হবে। কারণ আমরা এই সরকারের নানা রকম কাজকর্মের সময় দেখি যে তাদের একটা বিশেষ মহলের প্রতি তাদের দুর্বলতা রয়েছে, এটি বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের প্রতি তাদের দুর্বলতা রয়েছে। ফলে নিরপেক্ষতার যে জায়গাটি সেটি এখনও কিন্তু ইউনূস সরকার প্রমাণ করতে পারেন নাই। এবং নির্দলীয় তারা কিন্তু তাদের সরকারের তো একটা রাজনীতি আছে এবং সেই রাজনীতি তারা কায়েম করতে চায়। ফলে তারা নির্দলীয় হতে পারে, কিন্তু নির্দলীয় হলেও তাদের একটা পলিটিক্স আছে এবং সেই পলিটিক্সকে আপহোল্ড করে এরকম রাজনৈতিক দল রয়েছে। তো সেই রাজনৈতিক দলগুলোকে তারা বিশেষ সুবিধা দেবে কি দেবে না, এই প্রশ্ন, এই শঙ্কা জনগণ এবং আমাদের মধ্যে তো আছে আর কি। এটি একটি বিশেষ পরিস্থিতি। আরেকটি বিষয় হচ্ছে যে এই নির্বাচনটা শেষ দাগে যেটা বলতে হবে, এটি পুরোপুরি অন্তর্ভুক্তিমূলক করা তো সম্ভব হচ্ছে না, নানাভাবে অন্তর্ভুক্তিমূলক করা সম্ভব হচ্ছে না। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে তিনি যে বলেছিলেন বাংলাদেশে যে ভুক্তিমূলক একটি রাজনীতি বাংলাদেশে তিনি দিয়ে যাবেন, উপহার দিয়ে যাবেন, যেটা আমরা সবাই এনজয় করতে পারবো এবং একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করবেন, কিন্তু সেই জায়গায় তো তিনি শেষ পর্যন্ত থাকতে পারলেন না। ফলে এগুলো নানাবিধ প্রশ্ন থাকবে, থাকবে, কিন্তু সোজা এবং সাপটা কথা, জনগণ অস্থির হয়ে গেছে, ধৈর্যের সীমা ভেঙে যাচ্ছে। এই নির্দলীয় কিংবা অরাজনৈতিক সরকার আর নয়, আমরা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার চাই। ফলে ভাঙা হোক খোঁড়া হোক, ঠিক আছে, আমরা একটা নির্বাচন চাই এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে একটি নির্বাচিত সরকারের অধীনেই বাংলাদেশকে যেতে হবে। এটাই বাংলাদেশের মানুষের হচ্ছে আহ্বান। ফলশ্রুতিতে যতটা সম্ভব আমরা চেষ্টা করছি আমাদের পার্টির পক্ষ থেকে নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতার প্রশ্নে, নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতার প্রশ্নে। তারপর আমরা যা দেখছি ইদানিং এই নির্বাচনের যে কার্যক্রম চলছে, বিশেষ করে আমার ঢাকা 15 আসনে যদি আপনি দেখেন যে বিশাল বড় বড় বিলবোর্ড, বিশাল রঙিন বিলবোর্ডে ছেয়ে গেছে এবং সেটা প্রচুর টাকার ব্যয়। এবং এবার দেখবেন তারা হচ্ছে যে পোস্টার একটা খুব সহজ ছাপানো, কিন্তু তার বদলে তারা হচ্ছে গিয়ে মানে ফেস্টুন, বিলবোর্ড, ডিজিটাল বিলবোর্ড এগুলোকে অ্যালাউ করছে। অর্থাৎ নির্বাচনটা হয়ে যাবে কোটিপতির টাকার খেলা আর কি। এই কোটিপতির টাকার খেলা হলে সৎ মানুষ, সীমিত আয়ের মধ্যবিত্ত মানুষ, দেশপ্রেমিক মানুষ, তাদের কিন্তু নির্বাচনে লড়াই করাটা অত্যন্ত কঠিন হয়ে যায়। এবং আমরা যারা কমিউনিস্ট পার্টির প্রার্থী রয়েছে সারা দেশে, তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গায় ব্যাপক হচ্ছে গিয়ে মানে এই কোটি কোটি টাকার যে বন্যা বইছে তার মাঝখানে আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে আমরা বেশ কষ্টের মধ্যে দিয়ে বিষয়টি লড়ছি আর কি। এবং আমরা চাই যে নির্বাচন কমিশন এখনও তফসিল ঘোষণা করবার আগে এই কতগুলো বিষয়ের দিকে হচ্ছে একটু তাদের নজরদারি দেওয়া দরকার রয়েছে। আমাদের সরাসরি বক্তব্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সরাসরি বক্তব্য, নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই, কোথাও কোনো আইন নেই নির্বাচনের আগে গণভোট হবে এবং নির্বাচনের দিনও যে গণভোট হবে তারও কিন্তু কোনো সুযোগ নেই। এই জুলাই সনদের যে আইনগত ভিত্তির যে বিষয়টা হয়, সেই আইনগত ভিত্তিটি আসবে 17তম সপ্তদশ সংশোধনের ভিতর দিয়ে, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। সেখানে নির্বাচিত জাতীয় সংসদের সদস্যরা পার্লামেন্টে বসে সংবিধানকে সংস্কার করবে এবং সেই প্রস্তাবটিকে নিয়ে তারপর সেই প্রস্তাবে মানে সেই সময়ের রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন কি করবেন না সেটা নিয়ে গণভোট হতে হবে। যে উদাহরণ বাংলাদেশের রয়েছে যে ওই 1991 সালের গণভোট,
তখন একটি বড় ধরনের পরিবর্তন হয়েছিল বাংলাদেশে, পুরো শাসন পদ্ধতির পরিবর্তন হয়ে গেছে। এত বড় সংস্কার এবার হচ্ছে না। সেটি ছিল বাংলাদেশ ছিল রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার অধীন, সেখান থেকে আমরা সংসদীয় শাসন ব্যবস্থার অধীনে এসেছি। বিশাল পরিবর্তন। এই পরিবর্তনের ক্ষেত্রে গণ অভ্যুত্থান হয়েছিল 90, গণ অভ্যুত্থানের ফলে 91 সংসদ বসেছে, সেই সংসদ থেকে এই বিল এসেছে, সেই বিল হচ্ছে সংসদ সদস্যরা পাশ করেছে। পাশ করবার পর সেই বিলটা পাশ করবার পর তারপর রাষ্ট্রপতি রেফারেন্ডামে দিয়েছিলেন, গণভোটে দিয়েছিলেন। তো সেইটি হচ্ছে কিন্তু সবচেয়ে সহজ পথ এবং বৈধ পথ, এবং সেটাই কিন্তু সেইভাবে করলেই আপনি যে কোনো পরিবর্তনকে সাস্টেইন করাতে পারবেন, কারণ এখন আপনি যতই বলবেন, এখন বলবেন এটা আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। এই যে আদালতে চ্যালেঞ্জ করা যাবে না, এই যে আপনি কথাটি বলছেন, তার কি আইনগত ভিত্তি রয়েছে? তার কোনো আইনগত ভিত্তি নেই। ফলে যারা এখন খুব উচ্চিৎকার করছে যে জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে, এখন যেটা তথাকথিত আইনগত ভিত্তি দিবেন সেইটারই কিন্তু কোনো আইনগত ভিত্তি নেই। এইখানে এক ধরনের টান উত্তেজনা রয়েছে, যদিও এখানে এখন পর্যন্ত আমাদের কাছে, আমাদের দেখায় বা আমাদের পর্যবেক্ষণে তেমন বড় ধরনের কোনো সংঘাত ঘটে নাই। তবে এখানে অনেক ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড এখানে ঘটে যায় আর কি। বিশেষ করে এখানে হচ্ছে বিএনপি বা আমাদের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, আমার যে কাস্তে মার্কার পোস্টার রয়েছে বা ফেস্টুন রয়েছে বা বিএনপির ফেস্টুন রয়েছে, এটা কে বা কাহারা হচ্ছে ছিঁড়ে ফেলতেছে, কেটে ফেলতেছে। তার অপোজিটে আমরা জামাত ইসলামের পোস্টার বা বিলবোর্ড বেশ অক্ষুণ্ণ দেখি আর কি। তো এরকম নানা রকমের প্রভোকেটিভ বিষয় আসলে রয়েছে, তবে সেটা আপাতত ফেস্টুনগুলোর উপর দিয়ে যাচ্ছে আর কি। এখন পর্যন্ত এখানে একটি শান্তিপূর্ণ অবস্থা রয়েছে। তবে আমরা সব কিছু মিলিয়ে যেটা মনে করি যে আমরা পুরোপুরি আশঙ্কামুক্ত নই, কারণ এখানকার পুলিশ প্রশাসন হচ্ছে খুবই দুর্বল, এবং সব কিছু মিলিয়ে যে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময় যে কোনো দিকে মোড় নিতে পারে। আসলে বিষয়টি হচ্ছে বহুত রক্তের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে যাচ্ছি। অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, অনেক প্রাণ বিসর্জনের পর দীর্ঘ সময়ের মধ্য দিয়ে আমরা আবার আমাদের ভোটের অধিকার ফিরে পাব। এবং ঠিক সে সময় আমি এই অঞ্চলের হচ্ছে একজন স্থানীয় বাসিন্দা হিসেবে যে বিষয়টি অনুভব করছি, যে আমাদের এই অঞ্চলে হচ্ছে দেখা যাচ্ছে যে জামাতের যে শীর্ষ নেতা তিনি এখানে নির্বাচন করছেন, এবং এই অঞ্চলে বিশেষ করে মিরপুর কাফরুল, এটি হচ্ছে 1971 সালের একটি খুব গুরুত্বপূর্ণ রণক্ষেত্র। আমাদের এই আসনে রয়েছে জল্লাদ ভূমি, অর্থাৎ 14 ডিসেম্বর এবং 14 ডিসেম্বরের আগে এইখানে যে হচ্ছে গিয়ে বাঙালিদেরকে নিধন করা হতো, হত্যা করা হতো নৃশংসভাবে, তার জল্লাদ ভূমি দাঁড়িয়ে আছে আমার এই অঞ্চলে। এবং আপনারা জানেন নিশ্চয়ই, দেশবাসী জানেন নিশ্চয়ই, বাংলাদেশ স্বাধীন হয়েছে 16 ডিসেম্বর, কিন্তু আমাদের এই অঞ্চল হানাদার মুক্ত হয়েছে 31 জানুয়ারি। অর্থাৎ আমরা আরও 46 দিন এই পাকি হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার আল শামস আল বদরদের অত্যাচারিত ছিলাম। আমাদের সেই পূর্বপুরুষদের রক্ত আমাদের শরীরে প্রবাহিত হচ্ছে। ফলে আমরা হচ্ছে গিয়ে নতুন করে আরেক ধরনের ফ্যাসিস্ট শক্তিকে এই অঞ্চলের মানুষ জায়গা দেবেন না, এবং জায়গা দেবেন না তারা। এবং 1971 সালের যে জন আকাঙ্ক্ষা ছিল, যে জন আকাঙ্ক্ষা গত 54 বছরে বাস্তবায়ন করা সম্ভব হয়নি, সেই অসমাপ্ত কাজ মুক্তিযুদ্ধের আমরা মনে করি আমাদের বর্তমান প্রজন্মের হচ্ছে করণীয়। এই মুক্তিযুদ্ধের সমাপ্ত কাজগুলোকে এবং শহীদের স্বপ্নসাদগুলোকে আমাদের বাস্তবায়ন করতে হবে। এবং সেই জন্য আমরা মনে করি হচ্ছে এখানকার লড়াইটি হচ্ছে, ঢাকা 15 আসনের লড়াইটি হচ্ছে মুক্তিযুদ্ধ বনাম মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের, বাংলাদেশপন্থী বনাম পাকিস্তানপন্থীদের লড়াই হচ্ছে ঢাকা 15 আসন। এবং সেই লড়াইয়ে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি অত্যন্ত সাহসের সাথেই মোকাবেলা করবেন বলে আমরা বিশ্বাস করি। আমরা ইতিমধ্যে দেখেছি, কথাটি তাদের খুব একটি ভুল বলেনি, কিন্তু সেটা সামান্য। আমরা দেখেছি হঠাৎ করে 30 থেকে 40 হাজার ভোটার ট্রান্সফার হয়ে এই ঢাকা 15 আসনে এসেছে, এবং এটা খুবই অ্যালার্মিং। ইতিমধ্যে এটা আমরা নির্বাচন কমিশনকে বলেছি, একটি মামলাও সম্ভবত হয়ে গেছে আর কি, এই বিষয়টার উপরে কোর্টের ইনজাংশনও জারি হবে আর কি।
যে ওনারা তো খুবই হচ্ছে ধর্মীয় কথাবার্তা বলেন, তবে এই রকম একটি বিষয় যে হঠাৎ করে তারা 40,000 ভোটারকে এই অঞ্চলে ট্রান্সফার করে নিয়ে এসেছেন। তো এরকম 40,000 ভোটকে ট্রান্সফার করে নিয়ে এসে নানানভাবে প্রভাব বিস্তার করছেন, নানান ভয়ভীতির ব্যাপার স্যাপারও থাকে আর কি, আমরা দেখছি। তো এটি দিয়ে তারা প্রকাশ্যে বলছেন, কিন্তু আমি মনে করি আনটিল আপ টু নির্বাচনের ফলাফল বের হওয়া পর্যন্ত এটি প্রমাণ করা কঠিন যে এখানে হচ্ছে গিয়ে জামাত ইসলাম জিতবে আর কি। এটা হচ্ছে গিয়ে আমরা ভবিষ্যতের জন্য এবং জনগণের জন্য রেখে দিই আর কি। জনগণ কি রায় দেয়, কি সিদ্ধান্ত দেয়, সেটা আমরা দেখব। এখানে নানা ধরনের প্রলোভন রয়েছে, নানা ধরনের ভয়ভীতি রয়েছে, এবং ভোটার ট্রান্সফারের ব্যাপার রয়েছে, নানা ধরনের ইঞ্জিনিয়ারিং এখন শুরুই করে দিয়েছে। যেমন 40,000 ভোট তো সে অগ্রসরই হয়ে গেল, তার নিজস্ব ভোট বিভিন্ন এলাকা থেকে, যেহেতু তাদের আমির এখানে নির্বাচন করছেন, তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ভোটার ট্রান্সফার করে এখানে তারা নিয়ে এসেছে। এবং আমরা দেখেছি সিটি কর্পোরেশনে যখন আমরা গিয়েছি, দেখেছি যে জামাতের লোকরা রীতিমতো প্রশাসনে বসে, প্রশাসনের সিটি কর্পোরেশনের তারাই রেফার করে জামাতের কাছে যান ভোটার ট্রান্সফারের ব্যাপারে, জামাত সুন্দর করে ভোটার ট্রান্সফার করে দেবে আর কি। আমরা কাউন্সিলর অফিস, সিটি কর্পোরেশন অফিস বা নির্বাচন কমিশন অফিস, এই টোটাল জায়গাগুলো আমরা দেখেছি তাদের একচেটিয়া প্রভাব তারা বিস্তার করে রেখেছে গত প্রায় 9 মাস ধরে। আমরা মনে করি বাংলাদেশ এবং ঢাকা 15 আসন উভয় ক্ষেত্রেই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষই এখনো বেশি। এই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের এই বেশিত্বটাকে, এই পক্ষে থাকাটাকে যদি ভোটে রূপান্তরিত করতে পারি আমরা, তাহলে হয়তো বাংলাদেশ একটি নীরব ব্যালট বিপ্লব প্রত্যক্ষ করবে।